সাথে আমার মতের ভিন্নতা রয়েছে, সেগুলো নিয়ে যুক্তি, তর্ক আর আড্ডার মাধ্যমে আমরা নতুন পথ খোঁজার চেষ্টা করি, পাশাপাশি চলার। আজকের নির্ধারিত বিষয় থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি। আর এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে যারা অতিথি হয়ে এসছেন, চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে আছেন শাহনুর হোসেন, সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার বামে রয়েছেন ডক্টর সাদেকা হালিম, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন মানবাধিকার কর্মী ববি এবং কমন জেন্ডার ছবির নির্মাতা, চলচ্চিত্রকার নোমান রবিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের যুক্তিতর্ক গপ্প অনুষ্ঠানে। আর প্রথমে আমি ববির কাছে জানতে চাই যে বাংলাদেশে থার্ড জেন্ডার ভিন্ন নামে হয়তো পরিচিত, এই কনসেপ্টটা নতুন, তো এটা আসলে সংখ্যাগত এবং আর্থসামাজিক অবস্থাটা কীরকম? সংখ্যাগত ঠিক পরিসংখ্যান তো ওভাবে সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো উদ্যোগই করা হয়নি এখনো পর্যন্ত। কিছু এনজিও ভিত্তিক পরিসংখ্যান আমি ব্যক্তিগতভাবে একটু যাচাই করে দেখেছি। কোথাও 15,000, কোথাও বলা হয়েছে 14,000। আবার সামগ্রিকভাবে আমি তৃণমূল পর্যায়ে ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে দেখেছি প্রায় 50,000-এর উপরে কমন জেন্ডারের বসবাস বাংলাদেশে, থার্ড জেন্ডারের। আর তাদের আর্থসামাজিক অবস্থাটা কীরকম? আর্থসামাজিক অবস্থা তো আমি খুব যদি একেবারে ভেঙে, শিক্ষার অবস্থা বা স্বাস্থ্যসেবা কীরকম অধিকার রয়েছে তাদের? আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলবো যে ওখানে আসলে অধিকার বলতে কোনো কিছুই নাই। পৃথিবীতে মানুষ তো আসলে নিজের মতো করে বাঁচার জন্য নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেয় অটোমেটিক্যালি। তারাও হাজার বছর, শত বছরের এই যে উপেক্ষা, অবহেলা, যাতনা, বঞ্চনার শিকার হতে হতে ওরা নিজেদের মতো করে একটা পৃথিবী তৈরি করে নিয়েছে। আমি বাংলাদেশে তো অত দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা নেই, আমি যতটুকু জানি যে তারা বিভিন্ন রকমের পেশায় ইদানিং পেশা নিয়ে আমরা পরে কথা বলবো। অনেক ধন্যবাদ। সাদেক আপা, আপনার কাছে, আমাদের সমাজের একটি অংশ থার্ড জেন্ডার, এটা নিয়ে আসলে সমাজের আপামর সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি কি এবং কেন এরকম? আসলে আমাদের সমাজে শুধু নয়, আপনি যদি দেখেন যে আমাদের সার্কভুক্ত যদি আমি প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ধরি, আমার মনে হয় যে এবং বিশ্বের এটা একটা সার্বজনীন দৃষ্টিভঙ্গি ওনাদের প্রতি যেটা হয়, সেটা হচ্ছে যে অত্যন্ত বৈষম্য আছে তাদের প্রতি, এবং আমি মনে করি তারা অত্যন্ত একটা প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে বিবেচিত। এবং আমরা যখন একটি শিশু জন্ম নেয় তখন সে নারী শিশু এবং পুরুষ শিশু, এটাই আমাদের কাছে গ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু একটি শিশু যদি একটু ভিন্নতা নিয়ে জন্ম নেয়, যেটা এখনও আমি মনে করি যে আমাদের সমাজে সেটা লুকিয়ে রাখা হয় এবং এটা একটা ট্যাবু বিষয় হয় যে সেই শিশুটিকে নিয়ে কোনো আলোচনা করা হয় না, এমনকি তার পরিবারেও না। এবং কোনো পরিবারই কিন্তু শেষ পর্যন্ত সেই শিশুটিকে সেভাবে লালন পালন বা তাকে স্কুলে পাঠানো কিছুদিনের মধ্যে স্কুলের অন্যান্য বাচ্চারা জানতে পারছে, বা স্কুলে যখন ভর্তি হচ্ছে হয়তো টিচারদের কাছে সেটা লুকিয়ে ছাপিয়ে ভর্তি করতে হয়। আপনি দেখবেন যে 2009-তে আমাদের প্রধানমন্ত্রী ক্যাবিনেটে নিজে উনি ঘোষণা দিয়ে ন্যাশনাল আইডি, যেটা ভোটার আইডি যেটা দিয়েছেন, এই স্বীকৃতিটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। যদিও আমরা জানি যে সাংবিধানিকভাবে থার্ড জেন্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সাংবিধানিক স্বীকৃতি হয়তো তাদের নেই, কিন্তু সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো কিন্তু তারা প্রাপ্য, যেহেতু সে ধরনের সাপোর্ট পান। এবং উনি যখন বললেন যে আমরা আমাদের স্পেসটা তৈরি করে নেই, এবং সেটা কিন্তু অনেক আগে থেকেই তৈরি করে হয়েছে এবং ওনারা কমিউনিটিতে সেভাবেই তারা অবস্থান করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। শাহনুর ভাই, যেটা বলছিলেন যে একটা মানসিক একটা ভাবনা থাকে পরিবারগুলোর, হয় তার সন্তানটি ছেলে হবে বা মেয়ে হবে, এর চেয়ে ভিন্ন কিছু তারা গ্রহণ করতে চায় না, এবং শুধু পরিবার নয়, সমাজে অন্যরা যারা রয়েছে, আসলে তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কি? আমি যতটুকু বুঝি এই মানুষগুলোর সাথে, আমি যেহেতু একজন ক্লিনিক্যাল সাইকোলজি চিকিৎসা পেশাজীবী, মানে কিছু কিছু মানুষ আসে তারা কাউন্সিলিং সেবা নিতে, এবং পরিবারের সাথেও যখন কাজ করতে যাই আমরা দেখি যে তাদের এই বিষয়টা মেনে না নেওয়ার পেছনে মানে মূলত দুটো বিষয়। একটা হচ্ছে তাদের সিকিউরিটির বিষয়, আরেকটা হলো তাদের সামাজিক যে আমি বলছি তাদের একটা স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসটা তারা ধরে রাখতে পারবেন কিনা। সিকিউরিটিটা হলো যে দেখবেন আমাদের দেশে আপা বলছিলেন যে ছেলে অথবা মেয়ে আশা করে, কিন্তু বেশি আশা করে কোনটা? ছেলে আশা করে। কেন? উত্তরাধিকারের প্রশ্ন, এখানে উত্তরাধিকারের প্রশ্ন আসছে, সিকিউরিটির বিষয় আসছে। আমি এটা বলছি যে
মানে ব্রিটেনে একটা বাচ্চা যেমন সে তার বাবা মায়ের সম্পদ নয়, সে রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্র তাকে একজন উপযুক্ত প্রোডাক্টিভ মানুষ হিসাবে তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের মূলত, এবং সেটা করার জন্য যত রকমের সাপোর্ট লাগবে সেটা দিবে। আমাদের এখানে কিন্তু তা নয়। আমার বাচ্চা স্কুলে গেল কি গেল না, এটা এখন সরকার বলছে যে আমাদের উপলব্ধি হচ্ছে সমাজের যে না এটা আমাদের সম্পদ, ওকে। কিন্তু এতদিন ছিল যে হ্যাঁ যার যার বাচ্চা কাচ্চা তার, তো সবাই ওইটাই আশা করবে আমার ছেলে খুব সুন্দর হোক, তাহলে সবার কাছে খুব হিরো হবে, অথবা আমার মেয়ে খুব সুন্দরী হোক, তাহলে বিয়ে দিতে কোনো সমস্যা হবে না। তো এই যে মানে সামাজিক কাঠামোর মধ্যে আমাদের পরিবারগুলো এভাবেই সার্ভাইভ করে আসছে সব সময়। তো যখনই ছেলে হচ্ছে না, মেয়ে হলে একটু বেশি অখুশি হয়, আর যখন ছেলে মেয়ে কিছুই হচ্ছে না তখন আরও অখুশি হয়, যে তখন সিকিউরিটিটাও যাচ্ছে, স্ট্যাটাসটাও যাচ্ছে। এটা কে হারাতে চাইবে বলেন? আচ্ছা, নোমান ভাই, আপনি তো এটা নিয়ে কাজ করেছেন, ফিল্ম বানিয়েছেন, আপনার অভিজ্ঞতাটা কি যে কাজ করতে গিয়ে সাধারণ জনগণের সাথে আসলে জনগণের দৃষ্টিভঙ্গিটা কীরকম কাজ করে, যেটা কিছুটা বললেন সাদেক আপা, আবার পাশাপাশি আপনি থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের সাথে খুব কাছ থেকে কাজ করেছেন, আপনার উপলব্ধিটা কীরকম? উপলব্ধিটা হচ্ছে লাইক, ধরেন আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত যদি রাস্তায় যাওয়ার সময়, আমার কাজ করার সময় প্রত্যেকটা মানুষ আমাকে বঞ্চনা করে, প্রত্যেকটা মানুষ যদি আমাকে ভিন্ন চোখে দেখে, মানে আমার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি যেখানে যাচ্ছি আমাকে ভিন্নভাবে দেখা হচ্ছে, আমাকে নেগলেক্ট করা হচ্ছে, আমাকে শ্রেণীহীন করা হচ্ছে, আমার চাহিদা মাত্র আমার অধিকার আমি পাচ্ছি না, বরঞ্চ উল্টাটা হচ্ছে, তাহলে তো আমি ছিনিয়ে নিব। তো একটা মানুষ যখন একটি বিষয়ে অভ্যস্ত হয়ে পড়ে তখন কেড়ে নেওয়ার বিষয়টা তার কাছে খুবই স্বাভাবিক। আপনার কাছে অস্বাভাবিক, কিন্তু তার কাছে খুব স্বাভাবিক। আমি আপনাকে ফ্যাক্টটা বললাম যে অ্যাকচুয়ালি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছে, সেই অ্যাক্টিভিটিস তো ও হুট করে করছে না। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা একটু ববির কাছে আসতে চাই। প্রধানত থার্ড জেন্ডার যারা, তাদের পেশাগুলো, প্রধান পেশাগুলো কি হয়ে থাকে আমাদের দেশীয় প্রেক্ষাপটে? ব্যক্তিগত অভিজ্ঞতা যেভাবে আমি রিসার্চ করেছি তাদের মধ্যে আমি প্রত্যেকটা থার্ড জেন্ডারের মধ্যে একজন শিল্প সত্তার সন্ধান পেয়েছি ব্যক্তিগতভাবে। তারা আসলে অন্য সাধারণ মানুষের মতোই মানুষ, যে মানুষের সময়ের উপর নির্ভর করে মানুষের জীবনটাকে কিন্তু কয়েকটা ধাপে ভাগ করা হয়, যেমন শিশুকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, এভাবে। তো প্রতিটাকে যদি আমি এক একটা নদীর ঘাট মনে করি, ঘাটে ঘাটে কিন্তু পরিবর্তনের একটা ছোঁয়া লাগে এবং অভিজ্ঞতা তার ওভাবেই সে সমৃদ্ধ হয়। তো যখন একটা বাচ্চা যখন স্কুল থেকে যখন সে কৈশোর পেরিয়ে যখন যৌবনের সন্ধিক্ষণে পা রাখে, তখন থেকে তার অভিজ্ঞতাগুলি হয়। একটা কিশোরের দিকে আবেগময় দৃষ্টিতে তাকায়, প্রেমময় দৃষ্টিতে তাকায়। ঠিক একইভাবে প্রেম তো আমারও জীবনে আসছে। যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন আমার স্বপ্নের পুরুষের দিকে আমার সেই কামনার দৃষ্টি পড়ে, তখন সেই কামনার দৃষ্টির যে স্ফুলিঙ্গ, সে থার্ড বা অন্য পার্সনদের চোখে যখন পড়ে, সেই রিয়েলাইজ করতে পারে আমি কোন চোখে দেখছি। আর আমাদের একটা বিরতির সময় হয়েছে, ফিরে এসে আমরা পেশা নিয়ে যে কথা বলছিলাম সেটা তখন শুনবো, ঠিক আছে? দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প। আজকে আমরা কথা বলছি থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আমাদের আড্ডা চালিয়ে যাব। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। যুক্তি, তক্ক আর গপ্প, যুক্তি, তক্ক আর গপ্প। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প দেখার জন্য। আজকে আমরা কথা বলছি থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমরা আমাদের আড্ডা চালিয়ে নেবার আগে দর্শকরা এবং আপামর জনসাধারণের কিছু মতামত আমরা ভিডিও করে রেখেছি, সেগুলো একটু দেখব। আমরা যখন 12 থেকে 13-14 বছর বয়স আমরা যখন মা বাবার কাছে ফিল করছি, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ভালো চোখে দেখে নাই, সমালোচনা করে লোক সমাজে, পাড়া প্রতিবেশী, সমাজ। তাই এই শূন্য বাবা মা ক্ষিপ্ত হয়ে যায়, আমাদের প্রতি শাসন করে, কঠোর পরিশ্রম কইরা তারপরে আমরা কামাই করে খাওয়াই, তোরা কেন এরকম করিস। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আমাদের মনের ফ্রেশভাবে আমরা চলতে পারতেছি না। তখন আমাদের যে একটা রিল্যাক্স, এটা আমরা আসলে অনুভব করি, কিন্তু সেই রিল্যাক্সটা আমরা রিল্যাক্সের মতো হতে পারতেছি না। তা আমাদের একটা গ্রুপে চলে আসি। হিজলারা টাকা চায়, টাকা চাইলে কী করে, যদি টাকা না দেয় তাহলে আমাদের শার্ট ধরে টান দেয় বা জামা ধরে টান দেয় বা গেঞ্জি টান দেয়। আমরা মুসলিম মানুষ, আমাদের মাঝে দেখলে খারাপ বলবো, এই জন্য আমরা টাকা দিই। তাদের সাথে আচরণটা আমাদের স্বাভাবিক হওয়া উচিত, কারণ তারাও তো আমাদের মতো নর্মাল হিউম্যান বিইংই। তাদের জন্য মানে আমরা অ্যাবনর্মাল আচরণ করি বলেই তারা নিশ্চয়ই এরকম করে। রাস্তা বেড়ায় চলাফেরা মোটামুটি ভালোই, মাঝে মধ্যে আচরণ করে,
সবারও তো খারাপ বলা যাবে না, দুই একজন আছে যাদের মুভমেন্ট এক একজনের তো এক এক রকম। ওরা তো আমাদের সাথে ভালো ব্যবহার করে না। আপনার এক বন্ধু আমাকে ডাক দিল, যাই কাজল আপা কেমন আছেন, কি আসে কি বিষয়, হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপনার সাথে আপনার ওই বন্ধুটা আপনাকে ক্রিটিসাইজ বলছে, যাই আপনি ওই হিজড়া ওর সাথে কিসের কথা বলছেন, ওর কোনো দাম আছে নাকি, ওর কোনো সমাজ আছে নাকি? ওরা বাজারে 2 টাকা 5 টাকার বিনিময়ে কাপড় চোপড় খুলে ফেলে কি করে না করে, তার জন্য মনে করেন আমরা ওদের সাথে ভালো ব্যবহার করি না। হিজড়াদের সাথে আমাদের ভালো আচরণ করা উচিত, কারণ তারা জন্মগতভাবে কিছু সমস্যার মুখোমুখি এবং এদেরকে আমাদের হিংসা করা বা অবহেলা করা ঠিক নয়। আসলে আমরা তো সবাই মানুষ, তাই না? তো এক একজনের মনের অনুভূতি এক এক রকম। হ্যাঁ, সবাই তো এক সমান না, কেউ ভালো চোখে দেখে, কে খারাপ চোখে দেখে। ওই সমস্ত মানে মিলিয়ে আমরা বর্তমানে বসবাস করতেছি। আমরা যেমন আল্লাহর শ্রেষ্ঠ জীব, আরও যারা আছে তারাও তো আল্লাহর শ্রেষ্ঠ জীব। তো মানুষ হিসাবে মানুষের সাথে চলাটাই সবচেয়ে বেটার। আমরা কাব্যিক অর্থে সকলকে সম্মান প্রদর্শন করি যে না, আমাদের হিজড়াদের সম্মান দেওয়া উচিত, তাদের কর্মক্ষেত্রে কাজে লাগানো উচিত, তাদের মেধাকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু বাস্তবিক অর্থে আমরা কেউই আসলে এই কাজটা করি না। আমরা বিশ্বাস করি মানুষ হিসেবে তাদেরও একটা মেধার জায়গা আছে, তারাও মেধাবী, তাদেরকে আমরা কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারি। নতুন প্রজন্মে যারা আছে, যারা আমরা আছি, প্যান্ট শার্ট পরি এখনও, বা চাকরির জন্য আবেদন করি, চাকরির জন্য করি, বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, হয়তো আমাদের বডি ল্যাঙ্গুয়েজের কারণে চাকরি দিতে চায় না। তো সেক্ষেত্রে আমরা আসলে চাকরির জন্য অবশ্যই অবহেলিত আছি। আমাদেরকে আমি চাই প্রত্যেক প্রতিষ্ঠানে এবং সরকারের মাধ্যমে বিভিন্ন ইয়ার থেকে আমাদেরকে যদি চাকরি দেয়, অবশ্যই আমরা চাকরি করে খাবো। বাংলাদেশের প্রেক্ষাপটে ওদের কোনো জব সেক্টর নাই, যে কারণে তারা আমাদের কাছে যে তাদের ফিনান্সিয়াল যে দরকার সেটার জন্যই তারা আসে। এটাকে এখন যদি আমরা সাধারণ মানুষ সবসময় উত্তক্ত হিসেবে নেই, তাহলে ওদের জায়গাটা কোথায় থাকলো? আমরা দোকানে কাজ করি কিংবা একটা কাজে যাই, তখন মনে করেন ছেলেরা আমাকে অনেক ডিস্টার্ব করে। ডিস্টার্ব করার কারণে মনে করেন যে আমি এসব কাজ করতে পারি না। জানি যে ওরা হয়তো বিভিন্ন দোকান থেকে সাপ্তাহিক একটা টাকা উঠায়, 5 টাকা 10 টাকা করে, অর্থাৎ যে যা দেয় আর কি, ওইভাবে ওরা চলে, যতটুকু আমি চোখে যতটুকু দেখি আর কি। চাকরি বাকরি করার জন্য বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন ফান্ডে গেছি, আমাদেরকে চাকরি বাকরি দেয়নি। বলছে যে তোমরা হিজড়া, তোমরা কি এর চাকরি করবা? তোমার না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে দাঁড়া, না আছে দুয়ার, তোমার ঘর সংসার কিছুই নেই, তুমি চাকরি দিয়ে কি করবা? হিজড়াদের প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বই সবচেয়ে বেশি এবং সেক্ষেত্রে সরকারের উচিত তাদের একটি কর্মসংস্থান বা সামাজিকভাবে যাতে তারা মূল্যায়ন পায় সেভাবে জনসচেতনতা বৃদ্ধি করা দরকার। তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। তারা আসলেই আমরা দূর দূর করে খেদাই দেই, এটা করা যাবে না এবং তাদেরকে নর্মাল মানুষের মতোই দেখতে হবে। আমাদের সরকার যদি তাদের জন্য একটা জব সেক্টরের ব্যবস্থা করে, তাহলে হয়তো বা আমরা এই জিনিসটা ফেস করব না। আর হিজড়াদেরকে আমাদের সমাজে এত বেশি নেগলেক্ট করা হয়, যেটা একদম করা উচিত নয়। যেমনটা বলছিল শেষে এসে আমরা যে আলোচনায় ছিলাম যে পেশা, যে প্রধানত আসলে থার্ড জেন্ডার কি কি পেশার সাথে যুক্ত হতে পারে এখন সমাজে? বঞ্চিত মানুষ যখন একটা অল্টারনেটিভ শেল্টার সে নেয়, ওখানে সুনির্দিষ্টভাবে কোনো পেশা থাকে না। কিন্তু অনেকে অভিযোগ করে থাকে, এটা নিয়ে আমি নোমান রবিন ভাইয়ের কাছেও জানতে চাইবো যে বেশ এলাকা ভিত্তিকে যে বললো টাকা বিব্রতকর অবস্থায় বা দোকান থেকে চাঁদা নেওয়া, এই ধরনের পেশার সাথে অধিকাংশ থার্ড জেন্ডারের লোকজন জড়িত, এটা বলা হয়ে থাকে। পেশার বাইরে কি আমি একটু মানে আমার মনে হয় যে জানেন, একটা মানুষ যেমন আমি একজন পেশাজীবী, এই পেশাটা আমাকে কেন দেওয়া হয়েছে, মানে যদি বলা হতো সাদেক আপাকে যে হ্যাঁ এই ছেলেটা খুব ভালো, একে ইউনিভার্সিটিতে মাস্টার বানান, তাহলে কি উনি বানাতেন? না। মানে তার মানে পেশাটা আসার আগে ভ্যালুর একটা বিষয় আসে, তার একটা দক্ষতা বা আমাকে যখন ওনারা মনে করেছেন যে এই মানুষটা ভ্যালুয়েবল ফর ঢাকা ইউনিভার্সিটি, আমাকে এখানে দেওয়া হয়েছে। তো ভ্যালুর প্রশ্নটা ফ্যামিলি থেকে শুরু হয়েছে। কিন্তু প্রথমে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কি? আমার বাবা মা। আমার বাবা মায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি। কিন্তু একজন থার্ড জেন্ডারের মানুষের কাছে কি? থার্ড জেন্ডারের মানুষকে ওই পরিবারটাই আগে বের করে দিচ্ছে। এই যে গিয়ে সমাজের বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ইট মিনস যে পরিবারও তাকে মূল্যবান মনে করে না, সমাজও তাকে মূল্যবান মনে করে না। এবং আপনি যেটা বলছিলেন যে মানে এদের বেঁচে থাকার জন্যে, বা ববিও বলছিল সারভাইভ করার জন্যে তারা একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছে। এবং সেই স্ট্রাকচারের মধ্যে একটা ছেলে বলছিল যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের কারণে মানুষজন আমাদেরকে মনে করে এই তুমি থাকলে আমাদের ঝামেলা, তুমি এখানে আসার দরকার নেই, কারণ সোসাইটির মধ্যে একটা নর্মস আছে। তো এখন হিজড়াদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সোসাইটির, বা সোসাইটির প্রতি হিজড়াদের যে দৃষ্টিভঙ্গি, এটা এক ধরনের সাংঘর্ষিক আমার কাছে মনে হয়। যে ওদের যেমন ভেতরে একটা মানে কমফোর্টের যে চক্রের কথা বললেন, সেটার ভেতরে এদেরকে ইনক্লুড করা হচ্ছে না, এমন একটা কমফোর্টের সাথে জিনিসটাকে যুক্ত করা হচ্ছে যেটা ট্যাবু।
হ্যাঁ, যে সেক্স ইজ এ প্লেজার, রাইট? তাহলে এই প্লেজারেবল জিনিসটার সাথে এরা জড়িত থাকবে এবং এদেরকে এভাবেই ব্যবহার করা হবে, যে কারণে এদেরকে প্রাইভেট জায়গা থেকে বাইরে এনে আমি কেন একটা মানে অফিসের তাকে সিইও বানাতে পারছি না, বা সে কেন হতে পারছে না, সবাই হতে পারছে না তা না, অনেকে কিন্তু হচ্ছে, রাইট? তো যদি ওই চক্র থেকে মানুষ বেরিয়ে আসতে পারে বা সমাজ তাদেরকে বের হয়ে যেতে বা বেরিয়ে আসতে হেল্প করে, তবে একটা মানুষের অধিকার, যেটা আমরা ববির কাছ থেকে শুনছিলাম যে এদের তেমন কোনো অধিকার নেই, মানে দুই দিক থেকে আমার কাছে মনে হয় যে একটা চক্রের মধ্যে তারা আটকে আছে। এই চক্র থেকে বেরোবে কিভাবে? মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার সবার আগে। এই যে চাওয়া, আমাদের চাওয়ার সাথে চাওয়াটা এক ধরনের স্বপ্ন, একটা সাপনিক প্রত্যাশা, কিন্তু সেই সাপনিক প্রত্যাশার বাস্তবায়নের প্রেক্ষাপটটা তৈরি করবে কে? মা। তৈরি করবে কে? বাবা। তারপরে তার সারাউন্ডিংস, তার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, এরা। এভাবেই কিন্তু মানে আমি যদি শুধু আমার দায়িত্বটা পালন করি, অন্যকে আমার বলতে হবে না তুমি একই দায়িত্ব পালন করো। আমি বাংলাদেশে ক্লেম করছেন মা বাবা বাবা মাকে ক্লেম করছি না, মানে আমার মনে হয় যে আমার ববি অনেক ইমফাসিস দিচ্ছে পরিবারের উপরে। অবশ্যই পরিবার অবশ্যই আমাদের একটা মূল কেন্দ্রে দাঁড়িয়ে আছে। পরিবার এত বড় মানে একটা থার্ড জেন্ডার আলাদা হয়ে যাওয়ার সোসাইটি থেকে রক্ষা করার ছোটবেলায়, কিন্তু সেটা আমি পরিবারের বলি দায়িত্বে। যে পরিবার একাও কিন্তু সবসময় এটা পারে না, কারণ পরিবারও কিন্তু এরকম একটি শিশুকে নিয়ে অনেক সময় নিঃসঙ্গতায় ভুগে। আমি আজকে একটি থার্ড জেন্ডার ফেমিনিস্ট অথরের আমি একটা লেখা পড়ছিলাম, উনি বলেছেন যে জেন্ডার ডাজন্ট হ্যাভ টু ডু উইথ বেড পার্টনার বাট আইডেন্টিটি, মানে আমার যৌন সম্পর্কের মাধ্যমে আমার আত্মপরিচয় তৈরি হবে না। প্রথমে তৈরি হবে যে আমি একটি মানুষ এবং সেটাই আমার আত্মপরিচয়। এখন আমার কি আছে না আছে ভিতরে, যেটা আমার বেডরুমের ব্যাপার, সেটা সেখানে থাকবে, কিন্তু আমরা সেটা সেখানে রাখতে পারি না। কারণ আপনিই বলেছেন আপনার বক্তব্যে যে আমরা যখন মেলামেশা করি, আপনারা যখন দাঁড়ান, বসেন, কথা বলেন, তার মধ্যে একটা ডিস্টিংক্ট পার্সোনালিটি আসে। একটা নারী হিসাবেও কিন্তু আমার সেটা আসে, একজন পুরুষ হিসাবে মামুনেরও আসবে, রবিনেরও আসবে, শাহানুরও আসবে, কিন্তু সেটা কিন্তু খুব আমরা গ্রহণ করে নিচ্ছি। কিন্তু আমরা যখনই এই আপনাদের মতো জনগোষ্ঠীর মানুষকে দেখি, তখন এত ভিন্নতা এবং এতখানি আমরা তাদেরকে এক্সক্লুড করে দেই এবং সিস্টেম থেকে, এবং আমরা মনে করি যে অর্থনীতির মধ্যে যে বলা হচ্ছে যে কোন পেশায় আসতে চান, এই প্রশ্নটা একেবারেই আমি মনে করি করা উচিত একেবারে না, কেননা আপনার মৌলিক অধিকার আছে, কিন্তু যে অধিকার থেকে সে বঞ্চিত, সে শিক্ষা থেকে বঞ্চিত, সে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, সে একটা ভালো জায়গায় বাড়ি ভাড়া করে থাকা থেকে বঞ্চিত। এইখানে যদি আমরা একটা নিয়ম নিয়ে আসতে পারি সরকার, ওই পর্যায়টাতে আমরা পরে যাই। সবার আগে আমার একটা প্রশ্ন ছিল যে ওই জায়গাটা কিন্তু একটা এক্সট্রিম মানে লাস্ট বর্ডার, জীবনের প্রান্ত সীমা, যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে। আপা, আমি আপনাকে আবারও খুব মানে সশ্রদ্ধ বিনম্রতায় বলছি, আপনি যেই পজিশনটাতে আছেন ঢাকা ইউনিভার্সিটিতে, ওই পজিশনটা কেউ আপনাকে ভিক্ষে দেয়নি, আপনি অর্জন করেছেন। তো এই অর্জনের সুযোগটুকু কে করে দেয়া? সেটাই তো কথা, সেখানে আমি আসছি, শিক্ষা থেকে যে বঞ্চিত, সেই অর্জনের জায়গায় তারা সুযোগ পাচ্ছে। একটু রবিন ভাই, রাষ্ট্র এখন সিদ্ধান্ত নিল, রাইট নাও আমাদের টকশোর পর সিদ্ধান্ত নিল ঠিক আছে, যারা নতুন করে হবে, জন্মাবে, সেটা পরিবার হয়তো বা টেক কেয়ার করবে, আমি রাষ্ট্র এখন ওদের জন্য কিছু করতে চাই, কি করবেন? রাষ্ট্র এমন কিছু ইনিশিয়েটিভ নিবে যেটিতে ওদের অনেক ভাগ্যের পরিবর্তন হবে। সেগুলো কি? সেখানে ট্রেনিং থাকতে পারে, প্রপার এডুকেশন থাকতে পারে, সবার আগে পোশাক, সবার আগে সেখানে শেল্টার থাকতে পারে। হিজরা একটা পুলিশ যখন পোশাক পরে তখন তাকে বলা হয় ও পুলিশ, একটা আর্মি যখন পোশাক পরে তখন বলা হয় আর্মি, একটা ডক্টর যখন অ্যাপ্রন পরে তখন তাকে বলা হয় না দাদা, আমি এখানে ডক্টর। আমার কথা হচ্ছে আমি শেষ করেন, আপনি শুক্রবারে পাঞ্জাবি পরলেই আপনি রবির ভাই চেঞ্জ হয়ে যাবেন না, এটা সম্পূর্ণ ভিন্ন একটা। কেন তাকে পোশাক দিয়ে আইডেন্টিফাই করতে হবে? আমি বলি পোশাকের একটা হিস্ট্রি আছে। আচ্ছা, এটা আমরা বিরতির পরে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প। আমরা কথা বলছি থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে আমরা আমাদের আড্ডা চালিয়ে যাব। যুক্তি, তক্ক আর গপ্প। যুক্তি, তক্ক আর গপ্প। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। যেহেতু আমাদের এখানে আজকে নোমান রবিন উপস্থিত আছেন, নোমান রবিন পরিচালিত একটা চলচ্চিত্র কমন জেন্ডার, তার কিছু দৃশ্য আমরা দেখে আসি। আয় চাচা, টাকা দাও।
কিসের টাকা? ও বাবা কিসের টাকা? আমরা খামু না, খাইতে হয় না, দাও টাকা দাও। কাজ করো। পরিশ্রম তো করবারই চাই, কাম দেয় কেরা? কথা বলি, এটা ভদ্রলোকের এরিয়া। যদি এখানে ভদ্রভাবে থাকতে পারো থাকো, না হলে তোমরা এখানে থাকতে পারবে না। মনে আছে শাহজাদি মাসি একটা মাইয়া পালতো, সেই মাইয়া এখন অনেক বড় হইছে। আরে তোর কি মনে আছে ওই মাইয়াটা যখন ছোট আসিল, শাহজাদি মাসিরে একদিন বাজারে লোকজন ধরে খুব মারলো, কইলো ওই তুই হিজড়া হইলে তুই মাইয়ার মা হইলে কেমনে? শাহজাদি মাসি বুক থাপড়ে থাপড়ে কইছিল, আমি মা, আমি হিজড়া কিনা জানি না, আমি মা। মানুষ বিশ্বাস করে নাই। মানুষ কইছে তুই হিজড়া আমাগরে ঠকাইছস, তুই মাইয়া। আবার মারছে শাহজাদি মাসিরে। আবার মাসি শেষে বাধ্য হইছে দেখাইতে আমি হিজড়া না, আমি মা। বাবা এসেছে। রাজু আস্তে আস্তে আমগো মান সম্মান সব শেষ করে ফেলাইবো। আমি ওর কাছে যাব না। কি বলছো এগুলো তুমি? ও একটাবার তোর দেখে আমি যামুগা। আয় আয়, আমি তোমার কাছে অনুরোধ করছি রাজু বাবা, ঠিক আছে, একবার আমাকে তুমি। ও মা, মনে করো এইটা আমাকে ঘর, হ্যাঁ এটা দরজা। দরজা তুমি ভিতরে আছো, আমি বাইরে। অনেক রাত হয়েছে, আমি বাইরে থেকে কাজ করে ফিরতেছি। তুমি ঘুমায় আছো, আমি দরজায় এসে ডাকতেছি, মা মা ঘুমায় গেছো, উঠো আমি আসছি। তুমি তখন দরজাটা খুলে আমার মুখটা দেখলা, দেখে বললা বুবলি বাজান আসছো, আসো ঘরের ভিতরে আসো, তোমার জন্য আমি গরম ভাত করে রাখছি। কও মা, কও একবার, কও মা, এবার কও, একটা বার কও মা। বুবলি আইসো বাজান, আসো ঘরের ভিতরে আসো, আসো আমি তোমার জন্য গরম ভাত করে রাখছি, আসো বাজান। আরেকবার কও মা, আরেকবার কও, বুবলি আসছো বাজান, আসো ঘরের ভিতরে আসো, আমি তোমার জন্য গরম ভাত কইরা রাখছি। কও মা, আমার বাপ আমারে তেজ মুদ্রা করছে, আমি হিজড়া খুবই আবেগঘন কিছু দৃশ্য, নিশ্চয়ই আমাদের দর্শকদেরও কিছুটা তাড়িত করবে এই চলচ্চিত্রের অংশ বিশেষ। যে আলোচনায় আমরা ছিলাম, নোমান ভাই আপনি বলছিলেন পোশাকের কথাটি। পোশাকের একটি গল্প আছে, হিস্ট্রি আছে হিজরাতের এই নারী পোশাকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ছিল ওদের ব্যাপারে। সে হাদিসটা প্রচার হওয়ার পর আফগান সম্রাট, ওনার প্রথম স্ত্রী দেহরক্ষী দ্বারা রেপড অ্যান্ড মার্ডার হয়। এই হাদিসটা ওনার কানে পৌঁছানোর পর, কারণ তখন পর্যন্ত বাইয়ান সম্প্রদায়, খোজা বা হিজরা এরা অত আরব বিশ্বে বা আশেপাশের জায়গাগুলোতে অত স্বীকৃতি ছিল না। এরা ক্ষেত খামারের কাজ করতো, খুব নিম্ন শ্রেণীর কাজ করতো। তখন সে পরিকল্পনা নিল, ঠিক আছে, তখন সে ওই হিজড়াদেরকে অন্দরমহলে ঢুকালেন পোশাক পরিয়ে। যেহেতু অন্দরমহলে থাকবে, রানী বেষ্টিত থাকবে, রানীর চারিদিকে থাকবে তারা, তাই তাদেরকে তো অবশ্যই একটি পোশাকই থাকতে হবে যেটাতে তাকে নারী মনে হবে। তো তাকে প্রবেশ করানো হলো অন্দরমহলে। সেই আফগান সম্রাটের সেই ঘটনার পর থেকে আমরা সিরাজউদ্দৌলা পর্যন্ত দেখব, যতগুলো ফিল্ম হয়েছে আপনি দেখবেন যে অলওয়েজ হিজড়ারা অন্দরমহলে অবস্থিত এবং রানীর খুব কাছাকাছি, রানীর বার্তা বহন করে হিজড়ারা। ওকে, এখন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশের মানুষের সাইকোলজি ইজ টোটালি ডিফারেন্ট। আমি খুব কাছ থেকে মানুষের সাইকোলজি দেখেছি। একটি মানুষ আপনার সামনে এখনই বসে এই দৃশ্যটা দেখে যে লোকটা টেলিভিশনের সামনে বসে খুব অনুভূতিশীল হয়ে গেলেন, সংবেদনশীল হয়ে গেলেন, তিনি মায়া দেখালেন, কালকে ওনার সামনে একটি হিজড়া গেলে ওনার হয়তো আর জিনিসটা খেয়াল থাকবে না, তার সেই ভয়, মনের বাঘ আবার তাকে খেয়ে ফেলবে। আবার মনের বাঘটা কোথায়? আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা বলে, যদি রাষ্ট্র ওদের জন্য কিছু করবে, সবার আগে ওদের দায়িত্ব হচ্ছে ওদের জন্য কিছু করা। তার প্রথম অংশ হচ্ছে পোশাকটা ছেড়ে দাও, কারণ তোমার পোশাক বলছে তুমি হিজড়া। এখন তো অনেক ছেলে লম্বা চুল রাখছে,
অনেক ছেলে বড় নখ রাখছে, অনেক ছেলেরা মেয়েদের মতো হচ্ছে, দাদা, মেয়েরা ছেলেদের মতো হচ্ছে। দাদা, হিজড়াদের এই পোশাকটাকে আপনি কিভাবে ডিস্টিংক্ট করবেন? কোন পোশাকটাকে আপনি হিজড়া পোশাক বলছেন একটু kindly পোশাক বলেন। বলতে চাচ্ছি যে যেহেতু হিজড়া পোশাক কি নারীর পোশাক কেবলমাত্রই? না, কেবলমাত্রই আমাদের কাছে হিজড়া মানেই হচ্ছে যে সে নারী সুলভ পোশাক পরবে, তার ব্যক্তিত্ব এবং কর্মকাণ্ড হবে পুরুষ সুলভ। না, আসলে আমি বলি যে উদাহরণটা টেনেছে রবিন, সেটা একটা প্রেক্ষাপটের ভিত্তিতে। সেই সময় অন্দরমহলের রানীদেরকে আসলে পাহারাই দেওয়া হতো এই আপনার মানে থার্ড জেন্ডার দিয়ে। যেটা ববি বারবার বলছিল যে আমরা মূলত কি পেশায় আছে, তো উনি কিন্তু বারবার বলেছেন যে এন্টারটেইনমেন্ট। আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই যে তারা কেন এন্টারটেইনমেন্টের পাত্র হবেন সেটা না, তাদেরকে দিয়ে কেন আমরা সোসাইটি কেন এন্টারটেইনড হবে, আমরাও তো এন্টারটেইন করছি। শুধু পরিবারের যেরকম পরিবর্তন আসতে হবে, সমাজের পরিবর্তন আসতে হবে, স্কুলে এদেরকে ভর্তির জন্য আমাদের একটা মানে অভিগম্যতা যাতে থাকে সে ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের স্কুলের যে শিক্ষা, যে পাঠ্যক্রম, সেইখানে আমাদের কারিকুলামে নিয়ে আসতে হবে একটা জিনিস যদি করা যায়, যে আমি যখন স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, তখন কিন্তু আমার একটা মেয়ে বান্ধবী ছিল, অনেক মেয়ে বান্ধবী ছিল। আমি দেখতাম যে ওরা ডিফারেন্ট পোশাক পরছে, লিপস্টিক লাগাচ্ছে, সবকিছু আলাদা। কিন্তু সেই জিনিসটাকে কিন্তু আমি ঘৃণার চোখে দেখতাম না, এটাকে ভিন্ন। ওরাও দেখছে আমি ডিফারেন্ট জিনিস পড়ছি, কিন্তু আমি আমার জিনিসটাকে নিয়ে হ্যাপি, ওরা ওদের জিনিসটাকে নিয়ে হ্যাপি। এই জায়গাটা যদি মানুষ এনশিওর করতে না পারে, তাহলে আমাকে আপনি যত কিছুই বড় করতে চান না কেন, আমি বড় হতে পারবো না। মানে এটা সেলফ আইডেন্টিটির বিষয়। কিন্তু এখন যদি বলেন যে একজন হিজড়া বা থার্ড জেন্ডার, সে নিজেকে কেন অ্যাকসেপ্ট করতে পারছে না, সোসাইটি যা কিছুকে মূল্য দেয় মানুষ সেটাই হতে চায়, এই তো কথা। তো অতএব স্টেট যদি মনে করে যে আমি আমার দেশের যত কিছু জিনিস আছে প্রতিটা জিনিস গুরুত্বপূর্ণ, হোক না একটা ক্ষুদ্র পোকা, একটা পিঁপড়া, এই পিঁপড়াটারও গুরুত্ব আছে কিন্তু। তো যদি আমরা এই গুরুত্বটা মনে করি, বিশ্বাস করি এবং মানি, এবং স্টেট যদি সেটা মেনে নেয়, তখন একজন হিজড়া হয়ে গড়ে উঠুক, অথবা একজন ধরেন অনেকগুলো নাম আছে কিন্তু এই ধরেন ইয়েতে উল্টি ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, তো সে যে আইডেন্টিটি নিয়ে বেড়ে উঠতে থাকুক না কেন, মানে সে তার নিজেকে ভালোবাসতে পারবে। আমরা তো বলছি যে সোসাইটি, ফ্যামিলি ভালোবাসলেই আমরা নিজেকে ভালোবাসতে পারবো, আসলে তা হবে না কিন্তু। কারণ আমি মাঠে খেলতে গিয়ে যখন দেখব যে আমি একটু বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম করি, বিধায় আমার সাথে কেউ খেলতে চায় না, আমার পরিবার যতই আমার পাশে থাকুক, আস্তে আস্তে আমি করব কি, যে আমার আলাদা একটা কমিউনিটি আছে, ওখানে গেলে আমার ভাল লাগে, এটা করব। আবার আমি আমার আকাঙ্ক্ষাটাকে যদি আমার মতো করে পূরণ করতে না পারি, মানে সেটাতেও কিন্তু হবে না। মানে দুটো দিক থেকেই জিনিসটা কিন্তু আসতে হবে, যে কখনোই ঢাকা ইউনিভার্সিটি আমার জন্য দরজা মানে খুলে রেখে দেয়নি যে আমি গিয়ে একটা চেয়ারে বসে যাব, আমাকে যেতে হয়। আবার আমাকে দ্বিপাক্ষিক একটা ব্যাপার। তো এই জন্য আমি বলছি যে পোশাকের ব্যাপার হোক, পেশার ব্যাপার হোক, বা তারা এন্টারটেইনার হোক, এই নেগেটিভ কনোটেশনগুলো থেকে বেরিয়ে এসে আমি বলতে চাই যে আমার দেশে 1000, 1 লাখ, 10 লাখ যে কয়টা মানুষ ডিফারেন্টলি বেড়ে উঠছে, তাদেরকে আমি গুরুত্বপূর্ণ মানুষ মনে করতে চাই। এবং তারা নিজেরাও যদি এটা বিশ্বাস করে আমি একটা গুরুত্বপূর্ণ মানুষ, হই আমি ফিল্ম মেকার, হই আমি নৃত্যশিল্পী, হই আমি এক্সিকিউটিভ, হই আমি টিচার, আমি গুরুত্ব নিয়ে বেড়ে উঠবো, এবং এই গুরুত্বটা সোসাইটির সবাই দিতে থাকবে, তবেই একটা মেইন স্ট্রিমিং হবে বা কানেকশন হবে, এবং এই সংঘর্ষ দূর হবে। মানে এই জোর করে চাঁদা নেওয়া, থার্ড এই যে কি বলে আমরা যে তিনতালি দেওয়ার যে ব্যাপারগুলো, এটা একটা কিন্তু প্রফেশন, কিন্তু সামহাউ আমি একটু আগে বলেছিলাম যে এটা একটা বঞ্চনার একটা বিকল্প পথ মাত্র, অন্য কিছু না। কিন্তু ববি, ওই বঞ্চনাটা কিন্তু একটা সময় ছিল। আমরা কি বলবো যে যেমন এক সময় মেয়েদেরকে ভোগ্যপণ্য মনে করা হতো, ছিল কিন্তু তাই। আমরা কি চাই এটা, যে আমার মেয়ে, আমার একটাই মেয়ে, আমার মেয়ে যখন বড় হতে থাকবে সমাজের সবাই ওকে ভোগ্যপণ্য মনে করে, এটাকে আমরা চাইবো? শানুর ভাই যেটা বলছিলেন যে হ্যাঁ, রাইটস এর পাশাপাশি কিছু রেসপন্সিবিলিটির কথা বলছেন, এটা নিয়ে আমরা বিরতির পরে কথা বলবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প। আমরা কথা বলছি থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব। যুক্তি, তক্ক আর গপ্প। আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। যেটা ববে আপনি বলছিলেন যে এইখানে শানুর ভাই যে কথাটি বলছিলেন যে সমাজের যেমন কিছু দায় দায়িত্ব রয়েছে, আবার পাশাপাশি
থার্ড জেন্ডার জনগোষ্ঠী তাদেরও কিছু রেসপন্সিবিলিটি Exactly. রয়েছে, আমি- যাতে এই যে দুই পক্ষের ভেতরে যে একটা ভুল বোঝাবুঝি আমি বলবো এবং যার ফলে এই প্রান্তিকতা তৈরি হয়েছে, সেখানে আপনি কি মনে করেন কি ধরনের দাদা, ভূমিকা তারা ব্যাপারটা ভুল বোঝাবুঝি নয়, এটা একটা মিসকমিউনিকেশন। এক কথায় আমি আপনাকে আমার ব্যথাটা বোঝাতে পারছি না, আপনি যতই মরণ দরদ দিয়ে আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, সম্ভবত কবি সত্যেন্দ্রনাথ দত্তের দুটো লাইন, যে কি যাতনা বিষে বুঝি বেশে কিসে, কবু আসি বিষে দংশে নিজারে। সাপের কামড় না খাওয়া পর্যন্ত ওই বিষের জ্বালা কেউ বুঝবে না। আমি একজন থার্ড জেন্ডার, আমি জানি থার্ড জেন্ডার হওয়ার মর্ম বেদনাটা কি। দিদি হিসেবে একটা এডিশনাল সাপোর্ট, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে একটা এডিশনাল সাপোর্ট, একজন মিডিয়া কর্মী হিসেবে একটা এডিশনাল হ্যান্ডস আমার দিকে এগিয়ে দিতে পারেন, কিন্তু প্রতিদিনের 24 ঘন্টার জীবনযাপনের মান পদ্ধতির ভিতর দিয়ে আমাকেই যেতে হয়। আমি সেই কৃষক যে কর্ষিত ফসলের স্বপ্ন নিয়ে আমি ঘুমাই, কিন্তু ঘুম ভেঙে দেখি আমার ফসল শূন্য একা নিঃসঙ্গ একটা ঘর। দিনের শেষে অবশেষে ক্লান্ত বেশে ঘরে এসে দেখি আমি নির্জন একাকিত্ব, একটা একতারার তারের মতো একা, আমার কেউ নাই। আর বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি অন্তত একেবারে রুট লেভেলে প্রাথমিক ইনিশিয়েটিভ যেটা নেওয়ার, হিজড়াদেরকে উনি মৌখিকভাবে, যদিও এটা এখনও পার্লামেন্টারি লেজিসলেটিভ কোনো লতে এখনও ইমপ্লিমেন্টেড হয়নি এখনও, বাট মৌখিকভাবে আবেগের বশেই হোক আমাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা সমাজে বসবাসের একটা স্বীকৃতি। আর দায়িত্ববোধের কথাটা বলছেন, রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব আছে। রাষ্ট্র দিবে আমাদেরকে নিরাপত্তা, দিবে আমাদের চাকরি, দিবে আমাদের অর্থনৈতিক মুক্তি, অর্থাৎ চাকরির যে কথাটা বললাম, প্রপার এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইফ নেসেসারি। অন্যদিকে আমি সমাজের চাহিদা কতটুকু পূরণ করতে সক্ষম। আমি কিছুক্ষণ আগে বোধ ইন্ডিকেট করে আসছিলাম যে এখানে প্রত্যেকটা পার্সন এখানে স্ব ক্ষেত্রে তারা যোগ্যতার ক্রমানুসারে তারা অধিষ্ঠিত। আচ্ছা, শানুর ভাই কিছু যোগ করতে চেয়েছিলেন? আমি একটা বাচ্চা যখন বেড়ে উঠছে, তো মানে বাচ্চা তো আমি সাইকোলজিস্ট হিসেবে বলবো যে সে একটা সফটওয়্যার হিসেবে গড়ে উঠছে গ্রাজুয়ালি। তো এই গড়ে ওঠার মধ্যে ওকে আমরা কোন ধরনের ইনপুট দিচ্ছি সেই হিসাবে ওর আচরণ করবে, ওর চিন্তা করবে, ওর ইমোশন দেখাবে। পরিবারের কি ধরনের ইনপুট দেওয়া উচিত? হ্যাঁ, পরিবারের ইনপুটটা এভাবে দেওয়া উচিত যে হিজড়া সম্প্রদায় কেন্দ্রিক একটা নেগেটিভ কালচার বা কনোটেশন আছে আমাদের দেশে, যে ববি যেটা বলছিল এরা এন্টারটেইনার হবে, পরিবারগুলোতে এটা নিয়ে কথা বলতেও স্বচ্ছন্দ বোধ করে না, বা আইডেন্টিটি এটা কেন করে না এটা যদি বলেন, আমি বলবো যে সেই পরিবারগুলোই করবে না যে পরিবারের কর্তারা বা মানে বা বড়রা যারা রাইট, তো ওনারা নিজেরা কনফিডেন্ট নয় অ্যাবাউট দেয়ার ওন সিকিউরিটি অ্যান্ড দেয়ার ওন স্ট্যাটাস। হ্যাঁ, আমি একটু তর্কের খাতিরে বলছি, আপনার একটা সন্তান যদি হিজড়া হয়, আপনি যদি বোঝেন, আপনি তাকে কি কোন দৃষ্টিতে মূল্যায়ন করবেন? আমি সেটা আসছিলাম। রবিন ভাই তার সিনেমা, এত বড় একটা সিনেমা, একটা চারটিখানি কথা না, যথেষ্ট শ্রম, যথেষ্ট মেধার নিয়োগ, যথেষ্ট অর্থের নিয়োগ এই ছবিটার পেছনে আছে। উনি আমাকে নিলেন না কেন নায়িক হিসেবে? ওখানে অন্য মানুষগুলি কাস্ট করিয়ে উনি এই ছবিটা বানালেন কেন? আমি কি এন্টারটেইন করতে পারতাম না? নাকি আমি অসুন্দর? এই প্রশ্নটার সাথে আমি একটু জুড়ে দিই রবিন ভাইকে, যেটা যে এরকম একটি ভিন্ন ধর্মী, আমি বলবো যে একটি সামাজিক মেসেজ নেওয়া একটি ছবি আপনি বানানোর প্রেক্ষাপটটা কি, আর সাথে ববির যে প্রশ্নটি সেটি একসাথে। একটি বিচ্ছিন্ন ঘটনা যে একটি হিজড়াকে একটি জায়গায় পেটাচ্ছিল এবং তার অপরাধ ছিল যে সে প্রথমে পুরুষ টয়লেট এবং পরে নারীর টয়লেট ব্যবহার করতে চেয়েছিল, তাকে দেয়া হয়নি, এই অপরাধে তাকে পেটানো হয়। এই দৃশ্য দেখার পর থেকে আমাদের ভাবনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যে একটি রাষ্ট্রে, আমার রাষ্ট্রে একটি মানুষের তার এই ন্যূনতম অধিকারটুকু নাই, তাহলে তার বাকি যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, নিরাপত্তা, এগুলোর খবর কি আমাদেরকে নিতে হবে? তো নিতে গিয়ে আমরা জড়িয়ে গেলাম, যার ফলে আপনারা দেখলেন এই কমন জেন্ডার মুভিটা, যেটি দুই বাংলার একটি প্রথম ফিল্ম, যেটা গোল্ডেন গ্লোবে গেছে, ইন্টারন্যাশনাল টেলিভিশন কনফারেন্স, সিএনএন, বিবিসি, আল জাজিরা যে সংগঠন সেখানে গেছে, বিভিন্ন জায়গায় গেছে। এটার মধ্যে কেন আমি একটি কমন জেন্ডারকে নেইনি? দুটি কারণে। একটি কারণ হচ্ছে যে হয় তার অ্যাক্টিংটা ডাউন হবে, অথবা তার এফেক্ট হবে। তার মানে আপনি প্রফেশনাল লোকদের, যদি তার অ্যাক্টিংটা পারফেক্ট হয়, আমার বাকি ক্যারেক্টারগুলো মার খেয়ে যাবে অডিয়েন্সের কাছে, মেক বিলিভের জায়গাটা আমার প্রবলেম হয়ে যাবে। আমার বেসিক্যালি উদ্দেশ্য তো হচ্ছে ম্যাস পিপলকে জিনিসটা জানানো যে ওদের দুঃখটা তোমরা দেখো। একটা প্রশ্ন যেটা আমরা আলোচনা করিনি আসলে, এইখানে যে চিকিৎসা বিজ্ঞানে প্রধানত আপনি যেটি বলছিলেন যে একটা অর্ধসমাপ্ত জীবনের কথা এরকম করে বলছিলেন আপনি, তো চিকিৎসা বিজ্ঞান এখানে আসলে কোনো ধরনের আশীর্বাদ যোগ করতে পেরেছে বা পারে কিনা? অবশ্যই। এমব্রায়োলজি যারা স্টাডি করে, মায়ের গর্ভের ভিতরে যখন বাবা এবং মায়ের শুক্রাণু আর ডিম্বাণু বিক্রিয়ার ফসলই তো আমরা, তো ওখানে লক্ষ কোটি কোটি জিন মানুষের ইন্দ্রিয়কে
নিয়ন্ত্রণ করে। তো সেই ইন্দ্রিয়ের মধ্যে যৌনতা একটা ইন্দ্রিয়, এই যৌনতার যে সফটওয়্যারটা যেই জিনগুলি লিড করে বা যে রেসপন্সিবল, সেই জায়গাটাতে জেনেটিক একটা পার্সেন্টেজ আছে। অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে একটা মানুষ কতটুকু একটা পুরুষ, তাকে আমরা হিজড়া বলছি, কিন্তু তার ভিতরে 25%-এর উপরে যদি ফিমেল জিন থাকে তার ব্লাড স্ট্রিমে, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে। সে বসবে এইভাবে, কথা বলবে এইভাবে, হ্যাঁ, তারপর সে হাসবে, তার সব কিছুই একটু একটা ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন একটা কম্বিনেশন লাইফ লিড করে। সে একটা ফেমিনিন বয়কে যদি তাকে মোর ম্যাসকুলিন হরমোন ইনজেকশন দেওয়া হয়, তাহলে সে গেই থাকে, অর্থাৎ সমকামিতার মনস্তাত্ত্বিক চিন্তাটা বা অনুভূতিটা তার থাকে, সে হয়তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয় সেক্সুয়ালি। বাট এটা সত্যি কথা যে চিকিৎসার যোগ্য, কিন্তু চিকিৎসাটা কিওর হওয়ার কোনো কিছু নেই, যে আমূল পরিবর্তন একটা মানুষকে একদম নতুন করে জন্ম দেওয়ার মতো কিছু নেই। তবে আমি কিন্তু গবেষণাগুলো নিয়ে আমি মানে একমত ভিন্নমত কিছুই বলবো না, কারণ গবেষণা কখনোই আলটিমেট ফ্যাক্ট বলে না। প্রতিটা বিহেভিয়ার ইজ ভেরি কমপ্লেক্স, রাইট? সেখানে জিন, হরমোন, মানে নিউরোলজি, সোসাইটি, নানান বিষয়ের রোল আছে, রাইট? তাহলে ববি কিন্তু বলছিল যে মানে যদি বলা হয় যে এদেরকে কোটা দাও, তাহলে ওরা জেনেটিক্যালি ডিফারেন্ট, এদেরকে কোঠা দিতে হবে, ও তাহলে তো এরা একটু দয়ার পাত্র হয়ে গেল। আমি একটা ফিল্মের আমি কিন্তু কাজ করেছিলাম। দেখবে শাহিন হচ্ছে আমাদের নারীদের জন্য কিন্তু কোটা আছে, পাবলিক সার্ভিস কমিশনে এখনো 10% কোটা আছে। একটা সময় পর্যন্ত পার্লামেন্টে সংরক্ষিত আসন আছে 50টি, সেখানে একটা জায়গায় পৌঁছানোর জন্য আমাকে কোটা দিতেই শুরুতে কিছুটা সময় থেকে আমার কাছে মনে হয় যে নারীদের জন্য একটা সংরক্ষিত আসন রাখা মানে নারীবাদকে টিকিয়ে রাখা। এটা আমার কাছে আমাকে খুব প্রবলেম ফেস করতে হয়, যেহেতু আমি এটা নিয়ে কাজ করেছি এবং এই ইস্যুটাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সামনে নিয়ে এসেছি, খুব প্রাতিষ্ঠানিকভাবে। এটা নিয়ে কেউ আলাপই করতো না। হিজড়ারা খুব বেশি অত্যাচার করছে। কেউ কেউ বলছে আমাকে যে ভাই আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে, টাকা না নিয়ে যাবেই না। আপনি এদেরকে নিয়ে কাজ করে এদেরকে হাইলাইট করেছেন, এখন তো অনেক প্রবলেম হচ্ছে এই হিজড়াকে প্যাকেজ বানিয়ে, মোড়ক বানিয়ে, ফ্রাস্ট্রেটেড বেকার যুবক, ড্রাগ এডিক্টেড, এই একটা গ্রুপ যা শাড়ি পরলেই তো হিজড়া হয়ে যাচ্ছে, কেউ তো আর চেক করতে যাচ্ছে না। এই গ্রুপগুলো কাজ করছে, এই ছোট ছোট গ্রুপ হয়ে তারা খুব বাজে বাজে কিছু কাজ করছে। এবং কারণ আমি হিজড়াদের সাথে খুব খুব কাছ থেকে দেখেছি, মানুষের ফেলে দেয়া বাচ্চা পালে, তাদেরকে দিয়ে কখনো বাজে কাজ খুব এক্সট্রিম পর্যায়ে সম্ভব না। আমি দেখেছি বাণিজ্যিক উদ্দেশ্যে এবং অপরাধের সাথে যুক্ত হচ্ছে। আমরা একেবারে শেষ দিকে আছি, যে আপনার এই রাষ্ট্রের যে কথাগুলো বললেন, যে দৃষ্টিভঙ্গির কথা বলেন, এর বাইরে আপনার অবস্থান থেকে যদি বলেন যে আর কি করণীয় আছে আমাদের সমাজের যারা অন্যরা আছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি বলবো টক শো তো আমরা এই 5 জন মানুষ নিয়ে এখানে ছোট্ট একটা পরিসরে করা, কিন্তু এটা যখন অনিয়ারে যাচ্ছে, লক্ষ কোটি মানুষ দেখছে, তাদেরকে যদি একটু নাড়া দেয় এই ব্যাপারটা, তাহলে এই সচেতনতা বোধ মানে জাগ্রত হবে মানুষের ভেতরে। আমারই একটা ভাই, আমি ছোট্ট একটু শিল্পকলায় শিখণ্ডীকথা নাটক দেখে আমার ভাই আমাকে স্বীকৃতি দিয়েছে, এর আগে স্বীকৃতি দেয়নি। সে অজর নয়নে কেঁদেছে নাটকটা দেখে, তখন তার বোধে আঘাত লেগেছে যে আমারই ভাই একটা এরকম। তো এটাও কিন্তু একটা শকিং, এখানে গণমাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আজকে আর একেবারেই সময় নেই। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তর্ক আর গপ্প। আজকে আমরা কথা বললাম থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমাদের সাথে ফেসবুকে আমাদের বন্ধুরা অনেকেই যুক্ত হয়েছেন, মতামত দিয়েছেন, সবার নাম উল্লেখ করতে পারছি না। মোহাম্মদ মেহেদি হাসান খান বলেছিলেন যে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এই থার্ড জেন্ডার তাদের পুনর্বাসনের জন্য, তাদের জন্য রাষ্ট্রীয় কাঠামো থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে। পাশাপাশি থার্ড জেন্ডার জনগোষ্ঠীকেও এগিয়ে আসতে হবে, তারা যেন সামাজিকভাবে উৎপাত হিসেবে নিজেদেরকে উপস্থাপন না করে। তেমনিভাবে সরকার মাকিন তিনি জানিয়েছেন যে কোথায় যেন আমাদের একটা অস্বস্তি কাজ করে। নিশ্চয়ই আমাদের আজকের অনুষ্ঠান আপনার সেই অস্বস্তি কাটাতে কিছুটা সাহায্য করবে। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন যুক্তি, তর্ক আর গপ্পের আগামী পর্বগুলোতে যে বিষয়গুলো নিয়ে কথা হবে সেখানে। আমাদের ফেসবুকে লগ ইন করুন। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/যুক্তি, তর্ক আর গপ্প। আজকে আমরা কথা বললাম থার্ড জেন্ডার এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন।